কিন্তু তুমি 13 বছর সরকার চালিয়েছো মামাটি মানুষের নাম করে, নিজে একজন মহিলা। রাত্রির 12টার পর যে সুন্দরী মা আছে, বোন আছে, তাদেরকে ডেকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ডেকে পাঠাচ্ছ মৌজ মস্তি করার জন্য। এই পশ্চিমবাংলা চেয়েছিলেন আপনারা? হ্যাঁ, কথা কি 90-এর দশকের পর পশ্চিমবাংলায় লেখাপড়া জানা ছেলে মেয়েদের একটা অংশ যারা মূলত তথ্য প্রযুক্তি শিল্প নিয়ে পড়াশোনা করেছে আইটি সেক্টরে, তারা সব অন্য রাজ্যে চলে যেত। তখনও আমাদের রাজ্যে তথ্য প্রযুক্তি শিল্পে বামফ্রন্টের সরকার থাকলেও আমরা এগোতে পারি। কিন্তু এখন আপনি যান হাওড়া স্টেশন, যে কোনো সময় সাউথ সেকশনে চলে যান। আমি যে জায়গায় কাজ করি দক্ষিণ 24 পরগনা, তার একেবারে প্রত্যন্ত অঞ্চল, পাথর প্রতিমা, নামখানা, সাগর, বাসন্তী, গোসাবা, এরকম অনেক বুথ আছে। পঞ্চায়েত নির্বাচনে কাজ করতে যাই যখন, এরকম অনেক বুথ আছে যে বুথে 80% যুবক বাড়ি থাকে না। 80%। কোথায় আছে? কেরালা। কোথায় আছে? তামিলনাড়ুতে আছে, চেন্নাইতে আছে, ব্যাঙ্গালোরে আছে। একেবারে কম লেখাপড়া জানা ছেলে মেয়ে থেকে ভালো লেখাপড়া জানা ছেলে মেয়ে সব চলে যাচ্ছে রাজ্য ছেড়ে, গোটা রাজ্যে কাজে। কোথায় নিয়ে গেলেন 13 বছরের তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যটা? ভাববেন। নির্বাচনের তো নাম বন্ধ, প্রশাসন, গণতন্ত্র। আমি এসব প্রশ্নের মধ্যে যাচ্ছি না, আমি দুটো ঘটনার কথা বলি। আমাদের জেলা জয়নগর, সেখানে দলুয়াকান্দি গ্রাম, ওই গোষ্ঠীদ্বন্দ্বে প্রায় একজন করে মার্ডার হয়, খুন হয়। একজন তৃণমূলের মাতব্বর খুন হয়েছে পঞ্চায়েত নির্বাচনের ঠিক পর। ওখানে যারা আমাদের হয়ে কাজ করেছিল, সিপিআইএম এর হয়ে কাজ করেছিল পঞ্চায়েত ভোটে, সেরকম 18 জনের নামে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হলো, তারা এখনো জেল কাটছে। কিন্তু সেখানকার মহিলারা ঢুকে দাঁড়ালো, বাড়ি পুড়িয়ে দিল, প্রায় 23টা বাড়ি পুড়িয়ে দিয়েছে। আমরা জেলা পার্টি অর্থ সংগ্রহের আহ্বান করলাম, গোটা জেলার মানুষ অর্থ সংগ্রহ সারা দিলেন। সেই টাকা দিয়ে আমরা তাদের বাড়ি বানিয়ে সাদাটা বাড়ি করতে পারিনি, পাঁচিল করে দিয়ে, 5 তাস দিয়ে, ওপরে অ্যাসবেস্ট দিয়ে তাদের ঘর করে দেওয়া। সেখানে মহিলারা লড়াই করে যাচ্ছে, এখনো লড়ছে দলুয়াকান্দির মহিলা। তারা মূলত দর্জির কাজ করতেন, সেলাই মেশিন গুলো সব পুড়িয়ে দিয়েছে। আমরা পার্টিগত ভাবে মানুষের থেকে সংগ্রহ নিয়ে তাদের সেলাই মেশিন কিনে দিয়েছে। তারা লড়াই করছে, হাসি উড়ে ওঠে সন্দেশ। আরে কমিউনিস্ট পার্টি করতে এসছি, জেলে যাবো, নিরাপদ সরকাররা জেলে গেছে, এটা কোনো নতুন কথা না। কিন্তু তুমি 13 বছর সরকার চালিয়েছো মামাটি মানুষের নাম করে, নিজে একজন মহিলা। রাত্রির 12টার পর যে সুন্দরী মা আছে, বোন আছে, তাদেরকে ডেকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ডেকে পাঠাচ্ছ মৌজ মস্তি করার জন্য। এই পশ্চিমবাংলা চেয়েছিলেন আপনারা? আপনি তৃণমূলকে ভালোবাসেন, আপনার মমতা ব্যানার্জির প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল। হ্যাঁ, লড়াকু নেত্রী আপনি মনে করতেন। কিন্তু সেই লড়াকু নেত্রীর জমানায় শেখ শাহজাহান থেকে শুরু করে শিবু হাজরা থেকে উত্তম সর্দার, তারা রাত্রি 12টার পর যদি আপনার আমার বাড়ির মেয়েটাকে, আপনার আমার বাড়ির বোনটাকে, মাটাকে ওরকম ডেকে পাঠিয়ে তৃণমূল কংগ্রেসের অফিসে মোচ্ছব করে, আপনি তৃণমূল করবেন তো? সন্দেশখালী মা বোনেরা বুঝিয়ে দিয়েছে যে না, মানুষ শেষ কথা বলে। জ্যোতিবাবু বলছেন 13 বছর ধরে মানুষ সহ্য করছে, 13 বছর ধরে সহ্য করছে। দলুয়াকান্দি, সন্দেশখালী, কোচবিহারের শীতলকুচি প্রতিরোধের লড়াই শুরু হয়েছে। এই লোকসভা নির্বাচনেই সব উল্টে যাবে, সে কথা আমরা বলি। কিন্তু আমরা মনে করি সন্দেশখালীর মানুষ ঠেকে শিখেছে। দলুয়াকান্দির মায়েরা ঠেকে শিখেছে, কুচবিহারের শীতলকুচির মানুষরা ঠেকে শিখেছে। মানুষ নিশ্চয়ই তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিক্ষা নিয়ে আগামী দিনে পথ চলবেন। কিন্তু গোটা পশ্চিমবাংলা কোথায় যাবে? বামফ্রন্টের সরকার এমনি চলে গেছে আমরা মনে করি না। নিশ্চয়ই কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, ওই কারণে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন। 34 বছর সংসদীয় রাজনীতিতে থাকার কারণে আমাদের নেতা থেকে কর্মী অনেকের মধ্যে মুরব্বী ভাব এসেছে। আমাদের গায়ে অনেক গ্লানি, অনেক কালিমা লেগেছে, মানুষ সেই কারণে আমাদের থেকে মুখ ফিরিয়ে দিয়েছে। কিন্তু রাজ্যটা মানুষ আমাদের বলেছিলেন বিরোধী রাজনৈতিক দলের ভূমিকা পালন করতে। আমরা চেষ্টা করেছি বিরোধী রাজনৈতিক দলের ভূমিকা গ্রহণ করে আমাদের কাজ এগিয়ে নিয়ে যেতে, মানুষের দাবিতে লড়াই আন্দোলনটাকে নির্দিষ্ট করতে। কিন্তু আজকের গোটা রাজ্যটার কথা কোথায় বিজেপি কিন্তু তৃণমূল হাত ধরে পশ্চিমবাংলায় ছিল না। মোহন ভাগবত বলছেন, বিমান বসুরা, মোহাম্মদ সেলিমরা, আরএসএস এর একেবারে ভারতবর্ষের মুখ্য নেতা মোহন ভাগবত, তিনি বলছেন 34 বছরে পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকারের জমানায় আমরা যা বিস্তার ঘটাতে পারিনি, গত 13 বছরে পশ্চিমবাংলার মাটিতে তার 10 গুণ বেশি বিস্তার ঘটেছে আরএসএস এর সংগঠন।
তৃণমূল হাত ধরে বিজেপিকে নিয়ে তাতে সুবিধা কি? তাহলে মানুষের মধ্যে ভাগ করতে সুবিধা হবে। কি করলো সরকারের সুপ্রিম ইমাম ভাতা ছিল? আরে সংখ্যালঘু গরিব পরিবারের ছেলে মেয়ে তাদের পড়াশোনার জন্য টাকা দাও, না দেবে না। সংখ্যালঘু গরিব পরিবারের ছেলে মেয়ে তাদের চাকরির জন্য সংরক্ষণ করো, না করবে না। ইমাম ভাতা চালু করে দিচ্ছে। আর এর সুবিধা হলো হিন্দু পাড়ায় চলে গেল বামন পাড়ায়, গিয়ে বললো দেখো ওই দেখো মুসলমান ইমামদের জন্য মমতা ব্যানার্জির সরকার তৃণমূলের সরকার ভাতা দিচ্ছে, আর তুমি গরিব পুরোহিত তোমার জন্য ভাতা দিতে পারে না। আর জমি তৈরি হলো, বিজেপির জমি তৈরি হলো, মমতা ব্যানার্জি হাত ধরে কোথায় নিয়ে যাবে পশ্চিমবাংলাকে ভাবার জন্য অনুরোধ করবো। আর এই কোন রাজনীতি সন্দেশকারী? একটা মন্ত্রীর বাড়ি থেকে 10-12টা বাড়ি, তার বেশি বাড়ি, ফ্ল্যাটের ভেতর থেকে টাকা বেরোচ্ছে, হাটের তলা থেকে টাকা বেরোচ্ছে। একেও দেখেছি আমরা টিভি, ওই নায়ক সিনেমায় দেখেছি উত্তম কুমার। টাকা হাতে কমতে পারছে না, মেশিন নিয়ে এসছে টাকা কমাচ্ছে না। কিসে করে টাকা নিয়ে যাবে? এটা ট্যাক্সি লাগলে হয় না, ট্যাক্সিতে ধরবে না টাকা। 4-5টা ট্রাক দাঁড়িয়ে আছে টাকা নিয়ে যাওয়ার জন্য। টাকা ঝরছে, টাকার কোন দিদি কোথা থেকে যাবে? প্রশ্ন করবেন। আপনাদের পাশে এমএলএ ছিলেন, মন্ত্রী ছিলেন, তৃণমূলের 1 নম্বর 2 নম্বর নেতা ছিলেন। এখন ঠিকানা প্রেসিডেন্সি, এখন ঠিকানা প্রেসিডেন্সিতে চুরি করলে তার ফল পেতে হবে, আজ না হোক। আপনি সেটাকে বিলম্বিত করতে পারেন, সেটাকে ডিলে করতে পারেন, এর চেয়ে বেশি কিছু করতে পারবেন। পার্থ চ্যাটার্জি জেলে আছে, জ্যোতিপ্রিয় মল্লিক জেলে আছে, বীরভূমের বীর পুত্র অনুব্রত বিহার জেলে চলে গেছে, মেয়েকে সহ। বাপ আমি অপরাধ করছি, আমি আমার মেয়েকেও জড়িয়ে নিয়েছি চোরের সঙ্গে, চুরির সঙ্গে। মানিক ভট্টাচার্য জেলে, সুবীরেশ ভট্টাচার্য জেলে। আমার এক বন্ধু ওই আলিপুর জেলে প্রেসিডেন্সি জেলে চাকরি করে, পুলিশ জেলের পুলিশ। তা বলছিল ওই সেলটার আগে একটা নাম ছিল, আমার সেই নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, কোন একজন স্বাধীনতা সংগ্রামীর নাম, সেখানে এই সব তৃণমূলের এমএলএরা বলছে ওটা এখন পুলিশরা ডাকে হচ্ছে এমএলএ সেল। ভাবুন এই পশ্চিমবাংলায় আমরা থাকি, চৌত্রিশ বছরে কেউ বলতে পারবে এরকম কথা? প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের চ্যানেলে তুলে দেবেন না। কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।